Page 11, Test 2, Passage 1. প্যাসেজ সলভ করার শুরুতে প্রথম কাজ হচ্ছে আমাদের শিরোনাম পড়া, রেইজিং দ্য ম্যারি রোজ। এমটা ক্যাপিটালে দেয়া আছে, রোজটাও ক্যাপিটালে দেয়া আছে। রেইজ মানে তোলা, উত্তোলন করা। তাহলে দি দেওয়া আছে আর্টিকেল, কোন একটা কিছুর নাম হতে পারে। দি ম্যারি রোজ, ম্যারি রোজ নামের কোন একটা কিছুকে কিছু উত্তোলন। হেডিং এর পর আমরা দেখবো সাব হেডিং, হাউ আ 16th century ওয়ারশিপ নিশ্চয় ওয়ারশিপ মানে হচ্ছে ম্যারি রোজ। যুদ্ধ জাহাজ, ম্যারি রোজ নামের একটা যুদ্ধ জাহাজের উত্তোলন 16th century 16 শতকের একটা যুদ্ধ জাহাজ কিভাবে was recovered from the seabed, সমুদ্র তল থেকে কিভাবে 16 শতকের একটি যুদ্ধ জাহাজ উত্তোলন করা হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে এই প্যাসেজে একটা যুদ্ধ জাহাজ সমুদ্র তল থেকে কিভাবে উত্তোলন করা হয়েছে সে ব্যাপারে আলোচনা করা হবে। তা আমরা সরাসরি এখন স্টেপ 2 প্রশ্নে চলে যাব। প্রথমেই দেওয়া আছে কোয়েশ্চেন্স 1 to 4, 1 to 4 চারটি প্রশ্ন। Do the following statements agree with the information given in reading passage 1? In boxes 1 to 4 on your answer sheet, write true if the statement agrees. False if the statement contradicts the information, and not given if there is no information on this. তাহলে প্রশ্নের যে তথ্য, সেই প্রশ্নের তথ্যটা প্যাসেজে দেওয়া তথ্যের সাথে যদি মিলে যায়, একমত হয়, তাহলে আমরা আনসার করব ট্রু। আর যদি প্রশ্নে দেওয়া তথ্য প্যাসেজের তথ্যের সাথে কন্ট্রাডিক্ট করে অর্থাৎ বিপরীত হয়, তাহলে আনসার হবে ফলস। আর নট গিভেন হবে যদি আমাদের প্রশ্নের তথ্য প্যাসেজের তথ্যের সাথে মিলেও না, আবার বিপরীত হয় না, তাহলে আনসার হবে নট গিভেন। এখন আমরা একটু প্রশ্নটা পড়ি। ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন আমরা দুইটা প্রশ্ন একসাথে পড়ব। দুইটা প্রশ্ন একসাথে পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যদি কোনো কারণে একটা প্রশ্ন কোনো তথ্য না থাকে, তাহলে যেন পরে সময় নষ্ট করতে না হয়। There is some doubt about what caused the Mary Rose to sink. There is some doubt, সন্দেহ আছে, about নিয়ে, what caused the Mary Rose to sink, কিসের কারণে মেরি রোজ সিঙ্ক মানে ডুবে যাওয়া, ডুবে গিয়েছিল। কি কারণে মেরি রোজ যুদ্ধ জাহাজটা ডুবে গিয়েছিল সে ব্যাপারে কিছু সন্দেহ আছে। তাহলে মেরি রোজ যুদ্ধ জাহাজ ডুবে যাওয়ার কারণ নিয়ে যদি সন্দেহ থাকে, আনসার হবে ট্রু। আর যদি মেরি রোজ যুদ্ধ জাহাজ ডুবে যাওয়ার পিছনে কারণ নিয়ে কোনো সন্দেহ না থাকে, তাহলে আনসার হবে ফলস। আর যদি এই দুইটার কোনোটাই না হয়, এই কোনো তথ্য না থাকে, তাহলে আনসার হবে নট গিভেন। প্যাসেজ থেকে আমরা খুঁজবো যে আগে দেখবো মেরি রোজ যুদ্ধ জাহাজটা কখন ডুবেছে, কিভাবে ডুবেছে, এবং ডুবাটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে কিনা। যদি দেখি যে সন্দেহ আছে, তাহলে আনসার হবে ট্রু। আর যদি দেখি যে সন্দেহ নেই, তাহলে আনসার হবে ফলস।
আর যদি এই দুইটা কোনোটা না হয় তাহলে আনসার হবে নট গিভেন। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা পড়বো। দ্য ম্যারি রোজ ওয়াজ দি অনলি শিপ টু sink in the battle of 19 July 1545। তাহলে 19 জুলাই 1545 এর যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে যে জাহাজটা ডুবে গিয়েছিল, যে একমাত্র জাহাজ ডুবে গিয়েছিল সেটা ছিল দ্য ম্যারি রোজ যুদ্ধ জাহাজ। এখন প্রশ্ন অনুযায়ী যদি আসলে ওই যুদ্ধে কেবল একটা জাহাজই ডুবে গিয়েছে এরকম তথ্য আমরা প্যাসেজে পাই, তাহলে আনসার হবে ট্রু। আর যদি দেখি যে না, একটা না আরো কয়েকটা জাহাজ ডুবে গিয়েছিল, তাহলে আনসার হবে ফলস। আর কয়টা জাহাজ ডুবেছে বা ডুবেনি এ ব্যাপারে কোনো তথ্য না থাকলে আমরা আনসার দিব নট গিভেন। দুইটার প্রশ্ন প্যাসেজ পড়ার আগে সবসময় ক্লিয়ার থাকতে হবে যে আমি কি খুঁজতে যাচ্ছি প্যাসেজে। আমরা প্রথমত খুঁজবো আসলে ম্যারি রোজ ডুবে যাওয়ার পিছনে কোনো ম্যারি রোজ ডুবে যাওয়ার কারণ নিয়ে কোনো সন্দেহ আছে কিনা। আর সেকেন্ড আমরা খুঁজবো যে একটা জাহাজ ডুবেছিল নাকি একাধিক। ট্রু ফলস নট গিভেন কোশ্চেন আমাদের দেখা হয়েছে। আমরা এক নজর পরবর্তী প্রশ্নের ধরনটা একটু দেখে নিই। দেওয়া আছে কোয়েশ্চেন্স 5 to 8, তার মানে 4টা প্রশ্ন। Look at the following statements and the list of dates below। তাহলে কিছু বক্তব্য দেওয়া আছে এবং কিছু তারিখ দেওয়া আছে। Match each statement with the match each statement with the correct date, with the correct date. Write the correct letter A to G in boxes 5 to 8 on your answer sheet। তাহলে এটা হচ্ছে ফিচার ম্যাচিং কোয়েশ্চেন। ম্যাচিং কোয়েশ্চেন গুলো যদি প্যাসেজে থাকে তাহলে আমরা অবশ্যই যে কোনো প্রশ্নের ক্ষেত্রে ম্যাচিংটা একবার দেখে নেব। সেটা নেম ম্যাচিং হোক, ফিচার ম্যাচিং হোক, অথবা হেডিং ম্যাচিং হোক, অথবা প্যারাগ্রাফ ম্যাচিং হোক, যেটাই হোক আমাদেরকে এটা দেখে নিতে। এই ম্যাচিং ক্ষেত্রে আসলে আমরা প্রশ্ন পড়বো না, শুধু ডেট গুলো একটু খেয়াল করে নিব কি কি ডেট দেওয়া আছে। অন্য প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যদি ডেট গুলো দেখি তো ডেটে আমরা গোল্লা করে রাখবো, এনসার্কেল করে রাখবো, যাতে করে পরবর্তীতে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয়। 1836, 1971, 1840, 1979, 1965, 1982, 1967। তো যখনই আমরা প্যাসেজ পড়ার সময় যদি এই ডেট দেখলে তো আমরা বুঝতে পারবো কয়েকটা সাল দেওয়া আছে। এই সালগুলোর কোনোটা দেওয়া থাকে তাহলে আমরা একটু তথ্য ভালো করে খেয়াল করব এবং প্রশ্নের সাথে এখানে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে সেগুলোর সাথে মিলিয়ে নেব। তো আপাতত আমরা এটা বললাম না। এখন আমরা মূলত খুঁজবো যে ম্যারি রোজ কেন ডুবে গিয়েছিল সে ব্যাপারে সব দেওয়া আছে কিনা। আর 19 জুলাই 1545 এর যুদ্ধে ম্যারি রোজই একমাত্র যুদ্ধ জাহাজ কিনা যেটা ডুবে গিয়েছিল। আচ্ছা, on 19 July 1455 English and French fleets were engaged in a sea battle off the coast of southern England in the area of water called the Solent between Portsmouth and Isle of Wight.
তাহলে ডেট দেওয়া আছে 19 জুলাই 1545। এই তারিখে ইংরেজদের এবং ফরাসিদের নৌবহর, ফ্লিটস মানে নৌবহর, ওয়ার এঙ্গেজড জড়িত হয়েছিল ইন সি ব্যাটল সামুদ্রিক যুদ্ধে অফ দ্য কোস্ট অফ সাউদার্ন ইংল্যান্ড দক্ষিণ ইংল্যান্ডের উপকূল থেকে দূরে ইন দি এরিয়া অফ ওয়াটার কল দ্য সলেন, সলেন নামের একটি এলাকায়, পানীয় জলীয় এলাকায়। দি সলেন, সলেনটা কোথায়? বিটুইন পোর্টসমাউথ এন্ড দ্য আইল অফ হোয়াইট। এটা ছিল দ্য পোর্টসমাউথ এবং আইল অফ হোয়াইট এর মধ্যে। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা তথ্য, ইংরেজদের এবং ফরাসিদের যুদ্ধ জাহাজগুলো, নৌবহরগুলো একটা যুদ্ধে লিপ্ত হয়েছিল জুলাইয়ের 19 তারিখ 1545। তাহলে এখানে একটা আমরা ডেট পেয়েছি। এক নজর আমরা দেখি নেই যে এই ডেটটা আসলে এখানে দেওয়া আছে কিনা। 1545 কোথাও দেওয়া নেই। তো আমরা ব্যাক করি, পরবর্তী জায়গায় চলে যাই। Among the English vessels, vessels মানেও যুদ্ধ জাহাজ, জাহাজ, vessels মানেও জাহাজ। Among the English vessels was a warship by the name of Mary Rose. Among the English vessels, ইংরেজদের জাহাজগুলোর মধ্যে একটা যুদ্ধ জাহাজ ছিল, was a warship, একটা যুদ্ধ জাহাজ ছিল যার নাম ছিল মেরি রোজ। তাহলে মেরি রোজ বুঝতে পারছি ইংরেজদের যুদ্ধের জাহাজের একটা ছিল হচ্ছে মেরি রোজ। Built in Portsmouth some 35 years earlier, she had had a long and successful career. তাহলে she বলতে বোঝাচ্ছে the মেরি রোজ। মেরি রোজ যুদ্ধ জাহাজটা built in Portsmouth some 35 years earlier, আরো 35 বছর আগে এটা তৈরি হয়েছিল পোর্টসমাউথে। and had a long successful fighting career, এবং যুদ্ধ জয়ের ক্ষেত্রে তার একটা সফলতা আছে। অর্থাৎ মেরি রোজ যুদ্ধ জাহাজটা অনেক যুদ্ধে জয়ী হয়েছিল। and was a favorite of King Henry VIII, এবং এই যুদ্ধ জাহাজটা রাজা হেনরি VIII খুব পছন্দ করত। তাহলে আমরা যুদ্ধ জাহাজ মেরি রোজ সম্পর্কে জানতে পারলাম যে সেটা তৈরি হয়েছিল কখন, ওই যুদ্ধের আরো 35 বছর আগে, এবং যুদ্ধ করার ক্ষেত্রে তার অনেক সফলতা, এবং রাজা হেনরি VIII তাকে পছন্দ করত। Accounts of what happened to the ship vary. Accounts of what happened to the ship, এই জাহাজে কি হয়েছিল তার বিবরণগুলো vary, নানা রকম। তার মানে বিবরণগুলো একরকম নয়। While witnesses agree that she was not hit by the French, যদিও প্রত্যক্ষদর্শীরা একমত যে এই she বলতে এখানে বোঝাচ্ছে the মেরি রোজ, যদিও মেরি রোজ জাহাজটা আক্রান্ত হয়নি ফরাসিদের দ্বারা, তবুও, কমা মানে তবুও some maintain that, অনেকে মত প্রকাশ করেন যে, মেইনটেইন মানে মতামত দেয়া, যে she was outdated, overladen and sailing too low in the water. তো অনেকের মতে এটা হচ্ছে এটা পুরনো হয়ে গিয়েছিল এবং
বেশি বোঝাই হয়ে গিয়েছিল এবং এটা চলতেছিল টু লো ইন দ্য ওয়াটার, অনেক নিচে, পানির অনেক নিচে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে আসলে এক দল বলছে যে এইটা এই যুদ্ধ জাহাজটা ফরাসিদের দ্বারা আক্রান্ত হয়নি। আবার অনেকে বলছে যে এটা পুরনো হয়ে গেছিল, বাড়ি হয়ে গেছিল এবং পানির খুব কাছাকাছি চলতেছিল। আদার্স দ্যাট, আবার অন্য অনেকে বলছে যে she was mishandled by undisciplined crew। হ্যাঁ, আবার mishandled by undisciplined crew, অর্থাৎ শৃঙ্খলাবিহীন উচ্ছৃঙ্খল কিছু নাবিকদের হ্যাঁ মিসহ্যান্ডলিং এর কারণে এটা হয়েছিল। তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম, কেউ বলছে এইটা ফরাসিদের দ্বারা আক্রান্ত হয়নি, আবার কেউ বলছে এটা পুরনো হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে এবং সাগরের খুব পানির খুব কাছাকাছি চলছিল। আবার কেউ বলছে যে উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল কিছু নাবিক এটাকে মিসহ্যান্ডেল করেছিল। What is undisputed, however, is that Mary Rose sank into the Solent that day, taking at least 500 men with her. কেমনে ডুবলো এই ব্যাপারে যতই বিতর্ক থাকুক না কেন, যে জিনিসটার কোনো বিতর্ক নেই, হোয়াট ইজ আনডিসপিউটেড ইজ দ্যাট, সেটা হচ্ছে কি আসলে মেরি রোজ ডুবে গিয়েছিল সলেন্ট এলাকায় ওই দিনেই কমপক্ষে 500 মানুষ নিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম, এখান থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে কেমনে ডুবলো সেটা নিয়ে যত সন্দেহ থাকুক, এটা যে ডুবেছিল 500 মানুষ নিয়ে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে there is some doubt about what caused the Mary Rose to sink, কি কারণে ডুবলো সেটা নিয়ে সন্দেহ আছে, এক একজন এক একটা বলছে, সুতরাং এটার আনসার হবে ট্রু। আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন পড়ে নিব। Most of one side of the Mary Rose lay undamaged under the sea. Most of one side of the Mary Rose, Mary Rose যুদ্ধজাহাজের একটি পাশের বেশিরভাগ অংশ লে আনড্যামেজড, অক্ষত অবস্থায় পড়েছিল, আন্ডার দ্য সি, সাগরের তলায়। তাহলে মেরি রোজ জাহাজের একটি পাশের বেশিরভাগ অংশ অক্ষত অবস্থায় সাগরের তলায় পড়েছিল কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে সাগরের তলায় একটি পাশ অক্ষত অবস্থা আছে কিনা। After the battle, attempts were made to recover the ship, but these failed. যুদ্ধ শেষে প্রচেষ্টা চালানো হয়েছিল, attempts were made মানে প্রচেষ্টা চালানো হয়েছিল, to recover the ship, এই জাহাজটাকে উদ্ধার করার প্রচেষ্টা চালানো হয়েছিল, but these failed মানে these attempts failed, তবে এই প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছিল। তাহলে এইখান থেকে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবং জানলাম যে আসলে যুদ্ধজাহাজ মেরি ডুবে গিয়েছে। কেন ডুবে গিয়েছে সে ব্যাপারে বিতর্ক থাকলেও ডুবে যে গেল ওই এলাকায় 500 যাত্রী নিয়ে, 500 মানুষ নিয়ে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন আমরা খুঁজবো আমাদের বাকি দুইটা প্রশ্ন, যে মেরি রোজে কি একমাত্র জাহাজ নাকি আরো জাহাজ ডুবেছিল, আর
হচ্ছে সাগরের তলায় এটার একটি পা অক্ষত অবস্থায় ছিল কিনা। The Mary Rose came to rest on the seabed, lying on her starboard right side at an angle of approximately 60 degrees. মেরি রোজ যুদ্ধ জাহাজটা সাগরের তলায় পড়েছিল, lying on her starboard right side. এটা পড়েছিল তার ডান পাশে, at an angle of approximately 60 degrees, 60 ডিগ্রি কোণ করে এটা সাগরের তলায় পড়েছিল। The hull acted as a trap for the sand and mud carried by Solent currents. জাহাজের কাঠামো কাজ করছিল একটা ফাঁদ হিসেবে, স্যান্ড এন্ড মাড, বালি এবং কাদা, carried by Solent currents. সলেন্সের স্রোতের, সলেন্ট এলাকার পানির স্রোতে আগত বালি এবং মাটি আটকে পড়েছিল এই জাহাজের কাঠামোতে। As a result, the starboard side filled rapidly, leaving the exposed port left side to be eroded by marine organisms and mechanical degradation. ফলে the starboard side অর্থাৎ ডান পাশটা, স্টারবোর্ডের পাশটা filled rapidly, দ্রুত ভরে গেল, leaving the exposed part leaving the exposed part left side to be eroded by marine organisms and mechanical degradation. ফলে যে উন্মুক্ত বাম অংশটা, বাম পাশটা, উন্মুক্ত বাম পাশটা ক্ষয়ে গেল, to be side to be eroded, উন্মুক্ত উন্মুক্ত বাম পাশটা ক্ষয়ের জন্য রয়ে গেল, কার দ্বারা ক্ষয়? মেরিন অর্গানিজমস, সামুদ্রিক বিভিন্ন অর্গানিজমস, জীবের কারণে, এন্ড মেকানিক্যাল ডেগ্রেডেশন, এবং মেকানিক্যাল অবক্ষয়ের কারণে, মেকানিক্যাল অবক্ষয়ের কারণে এবং সামগ্রিক বিভিন্ন অর্গানিজমের কারণে অবক্ষয় হওয়ার সম্ভাবনার মধ্যে থেকে গেল যে বাম পাশটা। ডান পাশটা যেহেতু বিভিন্ন কাদা এবং মাটিতে ডুবে গেছে, আর বাম পাশটা উন্মুক্ত রয়ে গেল এবং সম্ভাবনা রয়ে গেল সেটা ক্ষয় হওয়ার। Because of the way the ship sank, nearly all of the starboard half survived intact. Because of the way the ship sank, এইভাবে জাহাজটা ডুবে যাওয়ার কারণে nearly all of the starboard half, ডান পাশের অর্ধেকের পুরোটাই সারভাইভ, টিকে ছিল, ইনট্যাক্ট, অক্ষত অবস্থা। তাহলে আমাদেরকে বলছে মোস্ট অফ ওয়ান সাইড অফ মেরি, তো মোস্ট অফ ওয়ান সাইড মানে হচ্ছে স্টারবোর্ড, স্টারবোর্ড, নিয়ারলি অল আর মোস্ট অফ নিয়ারলি অল লে আনড্যামেজড আন্ডার দ্য সি, আর এখানে বলছে সারভাইভ ইনট্যাক্ট, তাহলে এটা মিলে গেল, আনসার হচ্ছে 2। During the 17th and 18th centuries, the entire site became covered with a layer of hard gray clay. 17 এবং 18 শতকের দিকে এই পুরো এলাকাটা
ঢাকা পড়ে গিয়েছিল একটা স্তর দ্বারা, শক্ত ধূসর মাটির স্তর, which minimized further erosion, যে কারণে আর ক্ষয় মিনিমাইজ, আরো অতিরিক্ত ক্ষয়টাকে কমিয়ে দিল, সীমিত করে দিল, তার মানে আর ক্ষয় হলো না। তাহলে এখান থেকে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, কিন্তু কয়টা জাহাজ ডুবলো সে ব্যাপারে কোন তথ্য আমরা পাইনি, তাহলে আমরা ধরে নিলাম আনসার হচ্ছে নট গিভেন। এবার পরবর্তী একটা প্রশ্ন, ট্রু ফলস নট গিভেন এর। Alexander Mackey knew that the wreck would contain many valuable historical objects. Alexander Mackey একটা পার্সন, সেটা আন্ডারলাইন করলাম। knew that সে জানতো যে the wreck এই ভগ্নাংশটা, এই ধ্বংসাবশেষটা, would contain জাহাজের এই ধ্বংসাবশেষের মধ্যে থাকবে many valuable historical objects, অনেক দামি ঐতিহাসিক বস্তু থাকবে বলে মনে করেছিল। যদি সে মনে করে থাকে যে থাকবে তাহলে আনসার হবে ট্রু, আর যদি সে মনে না করে তাহলে আনসার হবে ফলস, আর যদি দুইটাই না হয় তাহলে আনসার হবে নট গিভেন। Then on 16 June 1836, some fishermen in the Solent found that their equipment was caught on an underwater obstruction, which turned out to be the Maridos. তাহলে 1836 সালের 16 জুন কিছু জেলে সোলেন্ট এলাকায় দেখলো যে তাদের মাছ ধরার যন্ত্রপাতি আটকে গেছে, was caught on an underwater obstruction, পানির নিচের একটা বাধার কারণে তাদের যন্ত্রটা আটকে গেছে। এই বাধা which তারা বুঝাচ্ছে তার আগের নাম, এই বাধাটা রূপ নিল টার্ন আউট টু বি দ্য মেরিরোস, এই বাধাটা পরে দেখা গেল মেরিরোস হিসেবে। আমরা এখানে একটু টিক মার্ক দেই, যেহেতু এখানে একটা ডেট দেওয়া আছে, কিন্তু আমরা দেখলাম এই ডেটে জেলেরা মাছ ধরতে গিয়ে এই জাহাজটা উদ্ঘাটন করলো। আমরা ডেটটা আছে কিনা এক নজর দেখে আসি। 1836, ইয়েস আছে, যেহেতু 1834 ডেটটা এখানে আছে, তাহলে আমরা 1836 এ আমরা এবার তথ্যগুলো একটু মিলাই দেখব। প্রথমে দেওয়া আছে a search for the Mary Rose was launched. মেরি রোসের জন্য একটা তালাশ কার্য চালু করা হয়েছে। না, এটা কোনো আনুষ্ঠানিক তালাশ কার্য না, সুতরাং এটা আনসার হবে না। One person's exploration of the Mary Rose site stopped. One person exploration of the Mary Rose আবিষ্কারের একজন ব্যক্তির গবেষণা বন্ধ হয়ে গিয়েছিল, না এটাও পাওয়া যায়নি। It was agreed that the hull of the Mary Rose should be raised. একমত প্রকাশ করা হলো যে এটা মেরি রোজ যুদ্ধ জাহাজের কাঠামোটা তুলতে হবে, এটাও হবে না। The site of the Mary Rose was found by chance.
হ্যাঁ, বাই চান্স যেহেতু তারা মাছ ধরতে গিয়ে আটকে গেল, এবং যখন তারা এই বাধাটা কি দেখতে গেল, দেখলো যে এটা হচ্ছে মেরি রোজ, তাহলে ইচ্ছা, এটা ইন্টেনশনাল না, এটা বাই চান্স। সুতরাং 8 নম্বরের আনসার হবে এ। তো আমরা যদ্দূর পড়ছিলাম, তারপর আবার পড়বো আমাদের প্রশ্ন। আমরা আসলে খুঁজতেছিলাম ট্রু ফলস নট গিভেন এর একটা প্রশ্ন আলেকজান্ডার ম্যাকিকে নিয়ে, যেখানে পড়েছিলাম তারপর থেকেই আমরা পড়বো। Diver John Dane happened to be exploring another sunken ship nearby. একজন নাম বলছে ডুবুরি জন ডেইন, সে গবেষণা করছিল আর একটা ডুবে যাওয়া জাহাজ আশেপাশে। And the fisherman approached him. এবং ওই জেলে তার কাছে গেল, asking him to free their gear. এবং ওই ডুবুরিকে বলল যে তাদের গিয়ারটা ছাড়িয়ে দিতে। The fisherman approached him asking him to free their gear. তাহলে জেলে ওই ডুবুরিকে বলল তাদের গিয়ারটা যেন ফ্রি করে দেয়। ডিএন ডাইভ ডাউন, ডিএন কি করলো, আরো গভীরে ডুব দিল। And found the equipment caught on a timber protruding slightly from the seabed. Protrude মানে সামনের দিকে বের হয়ে থাকা। হ্যাঁ, কোনো কিছু এইভাবে বের হয়ে থাকাটাকে বলে protruding. And found that the equipment, তাদের যন্ত্রটা caught আটকে আছে on a timber, একটা কাঠ, protruding slightly from the seabed, সাগরের তলা থেকে বের হয়ে আসা একটা কাঠের মধ্যে, সামান্য বের হয়ে আসা একটা কাঠের মধ্যে আটকে গেছে। Exploring further, he uncovered several other timbers and a bronze gun. সে আরো ঘাটাঘাটি করে, এক্সপ্লোরিং ফার্দার, আরো ঘাটাঘাটি করে, হি আনকাভার্ড, সে উন্মুক্ত করলো, সেভারাল আদার টিম্বার্স, আরো কিছু গাছ, এন্ড এ ব্রোঞ্জ গান, এবং ব্রোঞ্জের একটা বন্দুক। ডিএন কন্টিনিউড ডাইভিং, সে ডুব দিয়ে ডাইভিং অব্যাহত রাখলো, অন দ্য সাইট ইন্টারমিটেন্টলি আনটিল 1840, 1840 সালে পর্যন্ত সে ইন্টারমিটেন্টলি মানে বারবার একটু খামতি দিয়ে দিয়ে বারবার সে ওই জায়গায় ডুব দিয়ে তার ডুবুরির কাজ অব্যাহত রেখেছিল। Recovering several more guns, 2 bows, various timbers, part of a pump, and various other small finds. এবং এই 1840 সাল পর্যন্ত সে এখান থেকে আরো অনেক বন্দুক, 2টা ধনুক, এবং নানা রকম কাঠ, এবং পাম্পের কিছু অংশ, এবং এরকম আরো ছোট ছোট অনেক কিছু এখান থেকে সে উদ্ঘাটন করেছে। তাহলে এখানে আমরা 1840 পর্যন্ত সে এই ডুবুরির কাজ, ডুব দিয়ে গবেষণার কাজ বা অনুসন্ধানের কাজ অব্যাহত রেখেছিল। তাহলে 1840 আমরা আরেকটু দেখব, যেহেতু এই ডেটটা আমাদের এখানে আছে কিনা একটু দেখি। 1840 ঠিক আছে, এখানে 1840 যেহেতু আছে, তাহলে আমরা দেখব 1840 সাথে মিলে কোন তথ্যটা। A search for the Mary Rose was launched, এটা হবে না। One person's exploration of the Mary Rose site stopped. হ্যাঁ, এটাই হবে আনসার। একজন ব্যক্তির গবেষণা অনুসন্ধান, মেরি রোজ নিয়ে একজন ব্যক্তির অনুসন্ধান থেমে গেল। তাহলে 1840 সাল পর্যন্ত সে
এখানে দেওয়া আছে 1836, 1836 থেকে 1840 পর্যন্ত সে কিছুদিন পর পর এই এলাকায় ডুব দিয়ে অনুসন্ধান চালাতো, কিন্তু এরপরে আর চালায়নি ইন্টারমিডিয়েটলি আনটিল 1840। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের আনসার হবে বি। আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাই। আমরা খুঁজতেছিলাম একজন ব্যক্তি আলেকজান্ডার ম্যাকিক, তার ব্যাপারে। তো এর পরের প্যারাগ্রাফ আমরা দেখি। The Mariros then faded into obscurity for another 100 years. এরপরে এই মেরিরোস, ফেড মানে হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া, ইনটু অবসকিউরিটি, অবসকিউরিটি মানে অবসকিউর, ঝাপসা। তাহলে এই মেরি রোজের ফর অ্যানাদার 100 ইয়ার্স, পরবর্তী আরো 100 বছর পর্যন্ত এটা অন্ধকারে ঢেকে গেল। আরো 100 বছর পর্যন্ত এই মেরি রোজ নিয়ে কোনো অনুসন্ধান চলেনি। But in 1965, military historian and amateur diver Alexander Mackey, মিলিটারি সামরিক ইতিহাসবেত্তা, an amateur diver এবং শৌখিন অপেশাদার ডুবুরি আলেকজান্ডার ম্যাকি, in conjunction with the British Sub-Aqua Club, ব্রিটিশ সাব একুয়া ক্লাবের সাথে initiated a project called Solen Ships, চালু করেছে কি একটা প্রকল্প প্রবর্তন করেছে, যে প্রকল্পের নাম হচ্ছে Solen Ships. While on paper this was a plan to examine a number of known wrecks in the Solent, what Mackey really hoped for was to find the Mariros. While on paper, যদিও কাগজে কলমে, this was a plan, Solen শিপের এই প্রকল্পটা ছিল একটা পরিকল্পনা, to examine a number of known wrecks, জানা কিছু ধ্বংসাবশেষ পরখ করা, in the Solent-এ। What Mackey really hoped, আসলে মেকি যেটা আশা করেছিল সেটা ছিল was to find the Mariros, তার আসল ইচ্ছা ছিল মেরিরোসকে খুঁজে বের করা, মেরিরোস যুদ্ধ জাহাজটা খুঁজে বের করা। তাহলে এখানে আমরা 1965 এই টাইমটা আমরা পেয়েছি। দেখবো যে এই টাইমটা আসলে প্যাসেজে দেওয়া আছে কিনা, সরি ডেটটা এখানে আছে কিনা। 1965 আমরা দেখতে পেলাম যে এখানে 1965 দেওয়া আছে সি। এবার আমরা তথ্যের সাথে মিলিয়ে দেখব। A search for the Mariros was launched. A search for the Mariros was launched. মেরিরোসের জন্য একটা অনুসন্ধান প্রকল্প চালু করা হয়েছিল। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে Alexander Mackey, in conjunction with the British Sub-Aqua Club, initiated a project called Solen Ship. পরবর্তী দেওয়া আছে তারা একটা প্রকল্প চালু করেছে, যদিও while on paper this was a plan to examine a number of known wrecks, অর্থাৎ পরিচিত কিছু জাহাজের ধ্বংসাবশেষ নিয়ে পরখ করা, সলেন্টে অবস্থিত কিছু জাহাজের ধ্বংসাবশেষ পরীক্ষা করার পরিকল্পনা থাকলেও what Mackey really hoped for was to find the Mariros, আসলে এখানে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল, মেকির মূল আশা ছিল যে মেরিরোসকে খুঁজে বের করা। তাহলে a search for the Mariros was launched, এটা আনসার হবে সি। কথাটা মিলে গেল। আর এদিকে আমাদের ট্রু ফলস নট গিভেন এ যে কথাটা বললো, Alexander Mackey knew that the wreck would contain many valuable historical objects. সে আশা করেছিল খুঁজে পাবে, কিন্তু many
would contain many valuable historical objects এই কথাটা এখন আমরা পাইনি আরেকটু আমরা পড়ে দেখি ordinary search techniques proved unsatisfactory এই সাধারণ যে অনুসন্ধানের কৌশল সেগুলো অসন্তোষজনক বলে প্রমাণিত হয়েছিল So Mackey entered into collaboration with Harold E. Edgerton. Harold E. Edgerton's সাথে collaborate করলো Harold E. Edgerton হচ্ছে Professor of Electrical Engineering at the Massachusetts Institute of Technology, MIT electrical engineer. In 1967, Edgar's side-scan sonar system revealed a large, unusually shaped object which Mackey believed was the Mary Rose. In 1967, 1967 সালে Edgar's side-scan sonar systemটা revealed a large, unusually shaped object. বিশাল অস্বাভাবিক ধরনের একটা বস্তু তুলে ধরলো which Mackey believed যেই বস্তুটাকে ম্যাকি মনে করেছিল দৃঢ়ভাবে মনে করেছিল যে ম্যারি রোজ তাহলে এখানে আমরা 1967 একটা ডেট পেয়েছি আমরা দেখি যে 1967 আমাদের এখানে আছে কিনা 1967 হ্যাঁ আছে এবার দেখি যে আসলে 1967 এর এমআইটি টিচারের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আমাদের 5 নাম্বার হয়ে গেছে 6 নাম্বার হয়ে গেছে the site of the Mary Rose was found by chance এটাও হয়ে গেছে it was agreed that the hull of the Mary Rose should be raised এগ্রিমেন্টের এই বিষয়টা এখানে হয়নি তাহলে এটা আমরা পাইনি পরবর্তী প্যারায় আমরা চলে যাই Further excavations revealed stray pieces of timber and an iron gun. আরো খনন কার্য করার পর বেরিয়ে আসলো stray pieces of timber গাছের টুকরো an iron gun এবং লোহার একটা বন্দুক But the climax of the operation came when on 5 May 1971 part of the ship's frame was uncovered. কিন্তু এই অভিযানের চূড়ান্ত সময় আসলো যখন 1971 সালের 5 মে জাহাজের একটা অংশ জাহাজের ফ্রেমের একটা অংশ উন্মোচন করা হলো Mackey and his team now knew for certain Mackey এবং তার দল এখন বুঝতে পারলো নিশ্চিতভাবে যে they had found the wreck তারা ধ্বংসাবশেষ পেয়ে গেছে but were as yet unaware that it also housed a treasure trove of beautifully preserved artifacts but were as yet কিন্তু তখনও তারা unaware জানতো না unaware মানে জানতো না অসচেতন ছিল জানতো না that it also housed এখানে রাখা ছিল এই জাহাজে রাখা ছিল a treasure trove গুপ্তধন of beautifully preserved artifacts অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত নিদর্শনের একটা ভান্ডার এখানে ছিল এই বিষয়টা তার জানা ছিল না আর আমাদের প্রশ্নে দেওয়া আছে আলেকজান্ডার ম্যাকি নিউ দ্যাট আলেকজান্ডার ম্যাকি জানা ছিল যে the wreck would contain many valuable historical objects এই রেকের মধ্যে এই ধ্বংসাবশেষের মধ্যে অনেক ঐতিহাসিক পুরনো দামি জিনিস আছে তাহলে পরস্পর বিপরীত হয়ে গেল এই কারণে এটার आंसर হবে false
Interest in the project grew in 1979 the Melrose Trust was formed. তাহলে 1979 এ এসে একটা প্রকল্প একটা ট্রাস্ট গঠন করা হলো মেরিরোসের জন্য। তাহলে আমরা দেখি ট্রাস্টের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা, এখানে নাই। 1970 ওটা হবে না। আমাদের এখানে একটাই প্রশ্ন, যেটা আমরা প্রশ্নটা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে it was agreed that the hull of the Mary Rose should be raised. মেরি রোজের কাঠামোটা তোলার ব্যাপারে একমত হয়েছিল কোন সালে? এটা এখানে আমরা পাচ্ছি না। পরবর্তী আমরা দেখলাম the with Prince Charles as its president and Dr. Margaret Rule its archaeological director. তাহলে এই বোর্ডে ট্রাস্টে কে কে ছিল সেটার কথা বলা হচ্ছে। The decision whether or not to salvage the wreck was not an easy one. The decision whether or not salvage the wreck, এই ধ্বংসাবশেষটা তোলা হবে কি হবে না, এই সিদ্ধান্তটা সহজ ছিল না। Although an excavation in 1978 had shown that it might be possible to raise the hull, যদিও 1978 সালের খনন কার্য দেখা গেছে যে এই হালটা তোলা সম্ভব হবে, while the original aim was to raise the hull, the decision whether or not to salvage the wreck was not an easy one, although an excavation in 1978 had shown that it might be possible to raise the hull. যদিও 1978 সালের খনন কার্য থেকে দেখা গেছে যে জাহাজের এই কাঠামোটা তোলা সম্ভব, তবুও এটা তোলা হবে কি হবে না এই সিদ্ধান্তটা অত সহজ ছিল না। While the original aim was to raise the hull, if at all possible, the operation was not given the go-ahead until January 1982. While the original aim was to raise the hull, if at possible, the original aim was to raise the hull if at all possible, if at all feasible. যদিও the original aim was to raise, মূল উদ্দেশ্য ছিল the hull, এই জাহাজের কাঠামোটাকে তোলা, at all feasible, যত সহজে পারা যায়। The operation was not given the go-ahead, কিন্তু প্রকল্পের এই অপারেশনটা was not given the go-ahead, চালু হয়নি until January 1982, জানুয়ারি 1982 সাল পর্যন্ত এটা চালু হয়নি, when all the necessary information was available, যখন যাবতীয় তথ্য পাওয়া গেছে। তার মানে 1982 সালের জানুয়ারিতে যাবতীয় তথ্য পাওয়ার পর এই জাহাজ তোলার ব্যাপারে একমত হওয়া গেছে। তাহলে আমাদের দেখতে হবে 1982 দেওয়া আছে কিনা ডেট। 1982 দেওয়া আছে, 1982 হচ্ছে জি। তাহলে আমাদের পরবর্তী স্টেটমেন্টের প্রশ্ন যেটা বাকি ছিল 7 নাম্বার, সেটা হচ্ছে it was agreed that the hull of the Mary Rose should be raised. হ্যাঁ, 1982 সালে এসে সব তথ্য আসার পর তারা এটা চালু করেছে। 1982 সালের আগ পর্যন্ত চালু হয়নি, সুতরাং 7 নম্বরের আনসার হবে জি।
এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাব। Nine to 13. Questions 9 to 13. পাঁচটা প্রশ্ন। লেবেল দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রামটাকে চিহ্নিত করতে হবে। নো মোর দেন 2 words, 2 words এর বেশি লেখা যাবে না। রাইট ইউর আনসার অন বক্সেস 9 to 13. তো ডায়াগ্রামটা আমরা একটু দেখি। রেজিং দ্য হাল অফ দ্য মেরিরোস স্টেজ 1 and 2, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ। তো আমরা ছবিটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লেগস, হাল অফ শিপ, এটাকে বলা হচ্ছে হাল অফ শিপ। এখানে দেওয়া আছে ড্যাশ অ্যাটাচ টু হাল বাই ওয়ার্স, সামথিং অ্যাটাচ টু হাল বাই ওয়ার্স, তার দিয়ে, ওয়ার্স মানে তার, তার দিয়ে জাহাজের কাঠামোর সাথে লাগানো হয়েছে কি, সেটা আমাদেরকে বের করতে হবে। আর এই যে লেগসটা মাটির নিচে যে লাগানো হয়েছে এই জায়গাটা, ড্যাশ টু প্রিভেন্ট হাল বিং সাক ইনটু মাড, সামথিং ড্যাশ, হ্যাঁ, সামথিং টু প্রিভেন্ট, তুমি কিছু একটা করা হয়েছে প্রিভেন্ট, প্রতিরোধ করতে, হাল বিং সাক ইনটু মাড, জাহাজের এই হালটা যেন মাটির ভিতর ডুবে না যায়, সেজন্য কি ব্যবহার করা হয়েছে। তো প্যাসেজ থেকে আমরা এই তথ্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে তার দিয়ে অ্যাটাচড টু হাল বাই ওয়ার্স, তার দিয়ে হালের সাথে কি লাগানো হয়েছে, আর হাল যেন মাটিতে ডুবে না যায় সেজন্য কি ব্যবস্থা করা হয়েছে, লেগের সাথে। তো আমরা একটু পড়ি প্যাসেজে। An important factor in trying to salvage the Mary Rose was that the remaining hull was an open shell. Salvage. An important factor in trying to salvage the Mary Rose. Mary Rose-কে উদ্ধার করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে the remaining hull, মানে জাহাজের কাঠামোর বাকি অংশ was an open shell, একটা উন্মুক্ত খোলস। This led to an important decision being taken. এই কারণে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। Namely to carry out lifting operation in 3 very distinct stages. এই সিদ্ধান্তটা হচ্ছে ক্যারি আউট, পরিচালনা করা, লিফটিং অপারেশন, এই উত্তোলনের অভিযানটা পরিচালনা করা, ইন 3 very distinct stages, 3টা খুবই স্বতন্ত্র ধাপে এই জাহাজের কাঠামোটাকে উত্তোলনের অভিযান পরিচালনার সিদ্ধান্তটা নিতে সাহায্য করেছে। তাহলে 3টে ধাপে জাহাজটাকে উত্তোলন করা হবে। আমাদের দরকার প্রথম ধাপ। দ্য হাল ওয়াজ অ্যাটাচড টু, হালটাকে লাগানো হয়েছে টু a lifting frame via network of bolts and lifting weights. via মানে মারফতে, কিসের, নেটওয়ার্ক অফ bolts, bolts মানে নাট, স্ক্রু বোল্ট, and lifting weights, এবং weights এখানে দেওয়া আছে বাই weights। তাহলে attached to a lifting frame, তাহলে আনসার হবে lifting frame, যেহেতু 2 words, lifting frame, আমাদের এখানে আনসার হবে lifting frame, lifting frame attached to hull by wires. The problem of the hull being sucked back downwards into the mud was overcame.
দ্য প্রবলেম সমস্যা, সমস্যা কি? অফ দ্য হাল, হাল নিয়ে সমস্যা কি? হাল বিং সাকড, ডুবে যাওয়ার, জাহাজের ওই অংশ ডুবে যাওয়ার যে সমস্যা, ব্যাক ডাউনওয়ার্ডস, আবার নিচের দিকে ডুবে যাওয়ার এই সমস্যাটা, ইনটু দ্য মাটির ভিতরে ডুবে যাওয়ার সমস্যাটা ওয়াজ ওভারকেম, সমাধান করা হয়েছিল বাই ইউজিং 12 হাইড্রোলিক জ্যাকস, 12টা হাইড্রোলিক জ্যাক ব্যবহার করে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর আনসার হবে 12 হাইড্রোলিক জ্যাকস টু প্রিভেন্ট হাল বিং সার্ক ইনটু। আনসার হবে হাইড্রোলিক জ্যাকস। তাহলে আমরা এখানে দুইটা প্রশ্ন পেয়ে গেছি, বাকি প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই। এখানে যেটা দেখানো হচ্ছে, ক্রেন, হুক, লেগস, হাল অফ শিপ। তো legs are placed into, মানে পা গুলো রাখা হয়েছে কোথায়? তারপর হাল ইজ লোয়ার্ড ইনটু, হাল থেকে নামানো হয়েছে কোথায়? ড্যাশ ইউজড অ্যাজ এন এক্সট্রা প্রোটেকশন ফর দ্য হাল, ড্যাশ ইউজ কি ব্যবহার করা হয়েছে? ফর দ্য এক্সট্রা প্রোটেকশন অফ দ্য, ফর ইউজড অ্যাজ এক্সট্রা প্রোটেকশন ফর দ্য হাল, হালের অতিরিক্ত প্রোটেকশনের জন্য কি ব্যবহার করা হয়েছে? তাহলে আমরা একটু প্যাসেজ পড়ে দেখি যে লেগস কোথায় রাখা হয়েছে। আর হালটাকে নামানো হয়েছে কোথায়? লোয়ার্ড ইনটু। আর কি ব্যবহার করা হয়েছে অতিরিক্ত প্রোটেকশনের জন্য? This raised it a few centimeters over a period of several days. This raised it, এই জিনিসগুলো এটাকে তুলেছে a few centimeter, মাত্র কয়েক সেন্টিমিটার, over a period of several days, কয়েক দিনে। As the lifting frame rose slowly up its four legs, যখন লিফটিং ফ্রেম তার rose slowly up its four legs, এই চারটা পা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠলো তখন মাত্র কয়েক মিটার উঠেছে। It was only when the hull was hanging freely from the lifting frame, clear of the seabed and the suction effect of the surrounding mud, that the salvage operation progressed to the second stage. It was only when the hull was hanging freely from the lifting frame, লিফটিং ফ্রেম থেকে যখন এই জাহাজের কাঠামোটা হ্যাঙ্গিং ফ্রিলি, অর্থাৎ স্বাধীনভাবে ঝুলতেছিল, ফ্রম দ্য লিফটিং ফ্রেম, ক্লিয়ার অফ দ্য সি বেড, এবং সাগরের তলা থেকে মুক্ত হয়েছিল, অ্যান্ড দ্য সাকশন ইফেক্ট অফ দ্য সারাউন্ডিং মাঠ, এবং আশেপাশের মাটিতে ডুবে যাওয়ার যে নিমজ্জিত হওয়ার যে প্রভাব সেটা থেকে মুক্ত হয়েছিল, তখনই দ্য স্যালভেজ অপারেশন, তখনই এই উদ্ধার অভিযানটা প্রোগ্রেস টু দ্য সেকেন্ড স্টেজ, হ্যাঁ, চলে গেল দ্বিতীয় ধাপে। তাহলে এখন দ্বিতীয় ধাপের কথা বলবে, আমরা দ্বিতীয় ধাপটা একটু খেয়াল করি। তাহলে যখন সমুদ্র তলা থেকে তুলে লিফটিং ফ্রেমে ঝুলতে ছিল,
যখন এখানে মাটির কোনো প্রভাব ছিল না, আশেপাশের কাদার কোনো প্রভাব ছিল না, তখনই দ্বিতীয় ধাপে প্রবেশ করবে। তাহলে দ্বিতীয় ধাপে কি হচ্ছে আমরা একটু দেখি। In this stage, the lifting frame was fixed to a hook. Was fixed to a hook. এই যে hook. In this stage, the lifting frameটাকে এই ফ্রেমটাকে ফিক্স করা হয়েছে একটা হুকের মাধ্যমে। Was the lifting frame was fixed to a hook attached to a crane. যে হুকটা আবার লাগানো আছে কিসের সাথে? একটা ক্রেনের সাথে। And the hull was lifted completely clear of the seabed. এবং এই হালটাকে পুরোপুরি সিবেড থেকে তুলে ফেলা হয়েছে। Transferred underwater into the lifting cradle and transferred, এবং সেখান থেকে এটাকে স্থানান্তর করা হয়েছে, পানির নিচেই স্থানান্তর করা হয়েছে into the lifting cradle। কোথায় স্থাপন করা হয়েছে? hull is lowered into, ট্রান্সফার করা হয়েছে, hull is lowered into, যেহেতু বলা হয়েছে ট্রান্সফার আন্ডার ওয়াটার ইনটু দ্য লিফটিং ক্র্যাডল, তাহলে এটা আনসার হবে 12 নম্বরের আনসার হবে লিফটিং ক্র্যাডল। লিফটিং ক্র্যাডল। This required precise positioning to locate the legs into the stabbing guides of the lifting cradle. তাহলে এখানে যেটা দেওয়া আছে, this required precise positioning, এটার জন্য দরকার হয়েছে পজিশনিং এর to locate the legs into the stabbing guides of the lifting cradle. The legs are placed into কোথায়? stabbing guides. Legs into the stabbing guides, তাহলে আনসার হবে stabbing guides. The lifting cradle was designed to fit the hull using archaeological survey drawings and was fitted with airbags to provide additional cushioning for the hull's delicate timber framework. The lifting cradle was designed, lifting cradleটাকে ডিজাইন করা হয়েছে to fit the hull, যাতে করে হালটা মানে ফিট হয়। কিভাবে করা হয়েছে? ইউজিং আর্কিওলজিক্যাল সার্ভে ড্রয়িংস এর মাধ্যমে, and was fitted with airbags, এবং এখানে লাগানো হয়েছিল এয়ারব্যাগস। কেন এয়ারব্যাগস লাগানো হয়েছিল? টু প্রোভাইড এডিশনাল কুশনিং, অতিরিক্ত কুশনিং দেওয়ার জন্য, ফর দ্য হালস ডেলিকেট টিম্বার ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সূক্ষ্ম কাঠের ফ্রেমওয়ার্কের প্রতিরক্ষার্থে এখানে এডিশনাল এয়ারব্যাগস যুক্ত করা হয়েছিল। তাহলে আমাদের এখানে earbags used as extra protection for the hull. তাহলে এক্সট্রা প্রোটেকশন কথাটাকে এখানে ঘুরিয়ে বলা হয়েছে টু প্রোভাইড এডিশনাল কুশনিং। তাহলে আমরা 13টা প্রশ্নের আনসার পেয়ে গেছি। এই ছিল আমাদের প্যাসেজ নাম্বার 1, টেস্ট নাম্বার 2, ক্যামব্রিজ 11।